কিছু ছিটেফোঁটা প্রকাশ করেছে, মুহূর্তের মধ্যেই তোলপাড়। অনেকে চমকে উঠেছে, এটা কি এত সুন্দর কাজ করতে পারে, এত বড় কাজ করতে পারে, হার্ট ফেল করার মতো অবস্থা হবে, চমকে উঠবে দেখলে। এটা কি? প্রিয় দর্শক, আপনাদের কাছে যে চমকটা তুলে ধরছি, ছাত্র শিবির কি চমক দেখাবে আগামীকাল, তার মানে আজকেই আপনাদের শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টা ব্যাপী পরিকল্পনা করেছে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়। ঈদের আগে তারেক রহমান সাহেব এমন একটা কার্যক্রম করে দিল, এবার ডক্টর ইউনূস স্যার কে ঠেকায়। আমি ভাবছিলাম যে তারেক রহমান সাহেব এই কাজটা করবেন এবং তিনি অনেক জ্ঞানী মানুষ, আমার মন কেড়ে নিচ্ছে আজকে তারেক রহমান সাহেব। ডক্টর ইউনূস কি সুযোগ পেল, এবং এই কাজটা যদি কোনো রকম ঘটে যায় বাংলাদেশে ইতিহাস সৃষ্টি হয়ে যাবে এবং ডক্টর ইউনূস স্যার কেউ থামাতে পারবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্ত নেওয়া হলো এবং সরাসরি সেই সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ার পলিটিক্সে চূড়ান্তভাবে নীতি নির্ধারক হতে পারে বলে অনেকে মনে করছেন। ওই সিস্টেম ভাঙ্গা চুরমার কইরা দিছে, দুর্নীতির সিস্টেম ভাঙ্গা চুরমার কইরা দিছে। ইউনূস স্যার ভাই খুব পাক্কা খেলোয়াড়, উনাকে ভয় দেখায় লাভ নাই, উনি জানে। হঠাৎ কেন বিএনপির সেই নেতাগুলা চুপ হয়ে গেলেন? হঠাৎ কি ওনাদের মুখে কোনো লাগাম টেনে ধরেছেন জনাব তারেক রহমান লন্ডন থেকে? ঘটনা কি, বিষয়টা কি? কেন আর এখন সেই লুঙ্গি খুলে ফেলা, জামা খুইলা ফেলা, শিশু করে দেওয়া এই সমস্ত নেতাদেরকে মিডিয়ার সামনে দেখা যাচ্ছে না? জেনারেল ওয়াকার ভারতের একমাত্র ভরসা। আরো আছে, শুধু জেনারেল ওয়াকার একা না, তার সাথে 25-26টা জেনারেল আছে, 2-1টা ব্রিগেডিয়ার জেনারেল আছে। আজকে একদিনে বাংলাদেশে 3টা চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। 3টা ঘটনাই আপনাদের বলবো। প্রথমে একটা খবর। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখে বুঝতে পেরেছেন। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই মূল বিষয়গুলো বা আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। এই ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। ঈদের আগে তারেক রহমান সাহেব এমন একটা কার্যক্রম করে দিল, এবার ডক্টর ইউনূস স্যার কে ঠেকায়। আমি ভাবছিলাম যে তারেক রহমান সাহেব এই কাজটা করবেন এবং তিনি অনেক জ্ঞানী মানুষ, আমার মন কেড়ে নিচ্ছে আজকে তারেক রহমান সাহেব। এবং সেই সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ বার্তা আছে। মোদির জালে মোদি নিজেই ফেসে গেছে এবং তারেক রহমান সাহেব কি করলো বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। ডক্টর ইউনূস কি সুযোগ পেল এবং এই কাজটা যদি কোনো রকম ঘটে যায় বাংলাদেশে ইতিহাস সৃষ্টি হয়ে যাবে এবং ডক্টর ইউনূস আর কেউ থামাতে পারবে না। চলেন যে বার্তাটি দিয়ে আজকে আমি শুরু করব, আপনারা খুশি হয়ে যাবেন, আলহামদুলিল্লাহ বলবেন যে তারেক রহমান সাহেব করলো তো করলো কি। এটা হচ্ছে প্রথম আকর্ষণ। তারপরে যে কাজটা তারেক রহমান করছে আসতেছি দেখবেন। কিন্তু প্রথমেই বুলু ও দুদুকে চিঠি দিয়ে সতর্ক করলো বিএনপি। একটু আলহামদুলিল্লাহ লিখবেন না? ওই যে দুদু সাহেব, যিনি আজে বাজে কথা বলে বেশি, তারে বিএনপি সতর্ক করছে। এইবার যখন এই সতর্কটা করছে, দুদু সাহেব লাইন আসছে, তিনি বলছেন সরকার যেন বিভ্রান্ত না হয় সেজন্য আমরা সমালোচনা করি। বাপরে বাপ, এখন সাধু সেজে গেছে। বিএনপি আরও কঠিন পদক্ষেপ নিতে হবে যারা উল্টাপাল্টা কথা বলে, এটা না নিলে দলের অবস্থান খুব একটা ভালো হবে না। প্রিয় দর্শক মণ্ডলী, এইবার চলেন যে বার্তাটি শোনার জন্য ভিডিওতে ক্লিক করছেন। ঈদের আগে তারেক রহমান কি এরকম সিদ্ধান্ত নিয়ে নিল যার জন্য আজকে আমি এত খুশি, সেটা হচ্ছে তারেক রহমান সাহেবের সাথে ডক্টর ইউনূসের সাক্ষাৎ নিয়ে একটা কথা চলতেছে। প্রধান উপদেষ্টা লন্ডন সফরে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ নিয়ে যা জানা গেল, একটু চিন্তা করেন যদি এই সাক্ষাৎটা হয়ে যায় এবং মত বিনিময় হয়ে যায় এবং তারা যদি বিচার বিশ্লেষণ করে বিষয়গুলো সমাধানে আসতে পারে, ডক্টর ইউনূস শান্তিমতো কাজ করতে পারবে, আর কোনো বাধা থাকবে না। আপনি কি চান যে ডক্টর ইউনূসের সাথে তারেক রহমান সাহেবের সাক্ষাৎ হয়ে যাক? তারেক রহমান সাহেব যদি সময় দেয়, ডক্টর ইউনূস যদি রাজি হয় এবং এটা যদি হয়ে যায়, বাংলাদেশে ইতিহাস তৈরি হয়ে যাবে। এবং সেই সাথে হঠাৎ কেন বিএনপির সেই নেতাগুলা চুপ হয়ে গেলেন? হঠাৎ কি ওনাদের মুখে কোনো লাগাম টেনে ধরেছেন জনাব তারেক রহমান লন্ডন থেকে? ঘটনা কি, বিষয়টা কি? কেন আর এখন সেই লুঙ্গি খুলে ফেলা, জামা খুইলা ফেলা, শিশু করে দেওয়া এই সমস্ত নেতাদেরকে মিডিয়ার সামনে দেখা যাচ্ছে না? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে সর্বশেষ মিটিংয়ে কেন কোনো সিনিয়র নেতারা গেলেন না? শুধুমাত্র একা সালাউদ্দিন আহমেদ কেন সেখানে উপস্থিত হলেন, একজন আইনজীবী আর একজন পিএস নিয়ে? আমরা তো ওই দুইজনের চেহারা কোনোদিন চিনি নাই, তারা যে বিএনপি করেন। কেন সালাউদ্দিনের এর আগের বার যখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে বৈঠকের পরে এককভাবে 4 জন আসলেন, আর সালাউদ্দিন সাহেব যে বেয়াদবি করেছিলেন, ডক্টর মঈন খান স্যারের হাত
এভাবে থামিয়ে দিয়ে মঈন খান স্যারের মুখ থেকে কথা নিয়ে যে কথা বলেছিলেন, যেই বক্তব্যটা আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম, তার 2 দিন পরে ডাক্তার পিনাকি ভট্টাচার্য উনার ভিডিওগুলা দেখিয়ে দেখিয়ে সালাউদ্দিনকে বেয়াদব হিসাবে যখন উপস্থাপন করলেন, এরপর থেকে আমরা শুনছি সিনিয়র নেতাদের ভিতরে চলছে মান আর অভিমান যে এই সালাউদ্দিনই কি তাহলে বিএনপির কাণ্ডারি হবে? তারেক রহমান সাহেব দীর্ঘকাল লন্ডন থাকবে, বাংলাদেশে কি এই চামচা সালাউদ্দিনের আন্ডারে ডক্টর খন্দকার মুশাররফ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র শিক্ষক, ডক্টর মঈন খানের মতন মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র শিক্ষক এবং বাংলাদেশের একটি সম্ভ্রান্ত পরিবারের ছেলে ডক্টর মঈন খান, আর তাদের মতন লোকেরা যদি ধমক খেতে হয় সালাউদ্দিন আহমেদের, তাহলে এই বিএনপি শেষ বয়সে তারা কতটুকু লালন করবেন, কতটুকু তারা চালিয়ে যাবেন, সেটা এখন বিবেচনার বিষয়। তাদের এটাই ছিল সর্বশেষ নির্বাচন, জীবনের শেষ সময়ে এসে হয়তোবা আরেকবার তারা মন্ত্রী হবেন বা এমপি হবেন, তারা পার্লামেন্টে যাবেন, কিন্তু তাদেরকে যেভাবে শাসন করলেন জনতার সামনে, হাজার নয় কোটি কোটি মানুষের সামনে। আজকে দেখেন মুশফিকুল ফজল আনসারী ভাই বেগম খালেদা জিয়ার উপসচিব ছিলেন, সেই মুশফিকুল ফজল আনসারী ভাই কিন্তু এখন কথা বলে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সুরে। উনি কিন্তু বিএনপির সুরে কথা বলেন না। সাংবাদিক মনির হায়দার বিএনপির ছিলেন, এখন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের একটি প্রেসের পিএস হিসাবে দায়িত্ব পেয়ে আমরা বিভিন্ন মিটিং পরিচালনা করতে দেখি। মনির হায়দার কিন্তু এখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কথাই বলছেন। তাহলে যেভাবে আমরা দেখতেছি যে শিক্ষিত মেধাবী যারা বিএনপি আছে, তারা এখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে সাপোর্ট করে, ইউনূস স্যারের কথাকে প্রাধান্য দিয়ে ভারতের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে তারা সোচ্চার আছে। আর যারা রাজনীতির মাঠে, রাজনীতিতে এই পেশা, শিক্ষাগত যোগ্যতা অন্য কিছু কম, রাজনীতি ছাড়া, ব্যবসা ছাড়া যাদের সংসার চলে না, জীবনের স্বপ্ন আর কাঙ্ক্ষিত লক্ষ্যটাই হলো অর্থ আর ব্যবসা, জনতার সেবা নয়, জনগণের নেতা নয়, এরা যেন এক সাম্রাজ্যবাদের নেতা, একটি সাম্রাজ্যবাদী সরকার বানাতে চায়, যেখানে মানুষ থাকবে গোলাম, ওরা থাকবে রাজা। ওদেরকে দেখেন আজকে কোণঠাসা করে দিয়েছে জনাব তারেক রহমান। ওদের মাধ্যমেই তারেক রহমান ডে বাই ডে অপমানিত হচ্ছিল বাংলাদেশের জনগণের সামনে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা তাদের ঈদুল আজহা উদযাপনের কিছু ছেটেফোঁটা প্রকাশ করেছে, মুহূর্তের মধ্যেই তোলপাড়। অনেকে চমকে উঠেছে, এটা কি? বাংলাদেশের ঈদ উদযাপনের সংস্কৃতির ধরন পাল্টে দিচ্ছে শিবির, বাংলাদেশের সংস্কৃতি উল্টে দিচ্ছে শিবির। কেউ যেটা করেনি শিবির সেটা করছে। একটা ছাত্র সংগঠন এত সুন্দর কাজ করতে পারে, এত বড় কাজ করতে পারে, বিশেষ করে বিএনপি ছাত্রদল যদি দেখে হার্ট ফেল করার মতো অবস্থা হবে, চমকে উঠবে দেখলে। এটা কি? শুধু ঢাবি শিবির, তাও সব কিন্তু কিছু বলেনি। দর্শক, আপনাদেরকেও দাওয়াত দিচ্ছি যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক। শিবির কি করেছে? শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে গরু কোরবানি দেবে। আমি আগেও বলেছি, আবারও বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সে হাসিনার চরম দুঃসময়, 2013 সালের চাইতে দুঃসময় বাংলাদেশে কখনো ছিল না। 2013 সালেও শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন হলে কোরবানি দিয়েছে এবং হলের যারা স্টাফ ছিল গরিব, তাদের কাছে কোরবানি গোস্ত পৌঁছে দিয়েছে। অর্থাৎ কোরবানি দেওয়া এটা ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সব বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিবিরের ঐতিহ্য। এমনকি 2022 সাল 23 সালও রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের গোস্ত বা এগুলো নিয়ে নানা আলোচনা হয়েছে। সে গোস্ত কি করবে এটা নিয়েও নানা বিতর্ক পত্রিকাও এসেছিল। তো দর্শক, কিন্তু এবছর শিবিরের ইতিহাসে সবচেয়ে ব্যতিক্রমী একটা বছর। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির যেভাবে প্রকাশ্যে বিশাল জনসমর্থন নিয়ে কার্যক্রম চালাচ্ছে, এত জনসমর্থন কখনো শিবির ছিল না। হ্যাঁ, 80 দশকের একটা সময় 77-এর পর শিবির প্রকাশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কার্যক্রম চালাতো। 90 সালের পর থেকে এটা নিষিদ্ধ হয়েছে বা বন্ধ হয়েছে, কিন্তু এত বেশি জনসমর্থন কখনো ছিল না শিবিরের। সেই শিবির এবার 2025 সালে ঈদুল আজহা উদযাপন করছে। কোরবানি দিবে কয়টা গরু এটা এখনো সিক্রেট। গরু মিছিল করবে শিবির। আপনারা যারা জানেন না, জাতিকে জানিয়ে দিন, বিএনপি ছাত্রদলকে জানিয়ে দিন, শিবির গরু নিয়ে মিছিল করবে। বিশ্ববিদ্যালয়ের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত গরু মিছিল নিয়ে যাবে। কয়টা গরু? তখন দেখবেন যে কয়টা গরু, 17টা না 34টা না 40টা। জাস্ট ওয়েট অ্যান্ড সি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এতগুলো গরু কোরবানি বিশ্ববিদ্যালয় প্রশাসনও দিতে পারেনি বা দেয়নি একসাথে, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির এভাবে এবছর দিবে। 1921 সালের পর থেকে এই প্রথম শিবির রেকর্ড করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। কি করবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত গরিব স্টাফ আছে, মোটামুটি কোরবানি গোস্তের হকদার যারা, সবার কাছে, প্রত্যেকটা হলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে কিংবা রেজিস্টার বিল্ডিং বিভিন্ন ফ্যাকাল্টিতে কর্মরত সবার কাছে গোস্ত পৌঁছে দেবে এবং সবার দাওয়াত, দুপুরের খাবারের দাওয়াত, কোরবানি ভোজ, কোরবানি ফেস্ট,
সবাই খাবে, এবং প্যান্ডেল করা হয়েছে, সাজানো হয়েছে বিয়ে বাড়ির মতো। দেখেছেন কখনো এরকম কোন সংগঠন দূরের কথা, এরকম কোন কালচার বাংলাদেশে ছিল যে এরকম প্যান্ডেল করা হয়েছে? শিবির প্যান্ডেল করেছে। মূলত ঈদুল আজহার আগের রাত থেকে শিবির উদযাপন শুরু হবে। সাইমন শিল্পগোষ্ঠী বিভিন্ন কালচারাল ফাংশন করবে, ঈদ মিছিল হবে, চাঁদ রাতের মিছিলের মতো যেটা, এবং গরু নিয়ে মিছিল হবে। এরপরে খাওয়া খাওয়াই দিনে গোস্ত পৌঁছে দেয়া। শিবির যে কাজটা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস 21 সালের পর থেকে এত বড় আনুষ্ঠানিকভাবে কেউ করতে পারেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, নারী শিক্ষার্থী, পুরুষ শিক্ষার্থী, সবার কাছে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে শিবির তাদের দাওয়াত পৌঁছে দিয়েছে, একেবারে পেয়ার টু পেয়ার। কোন সংগঠন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এভাবে ব্যক্তিগতভাবে কখনো কাউকে সবাইকে দাওয়াত পৌঁছে দিতে পারেনি যে খাওয়াবে। কারণ সবাইকে দাওয়াত দিয়েছে, এর মানে সে ধরনের খাবার দাবার আয়োজন তো লাগবে। তাহলে চিন্তা করেন 40,000 স্টুডেন্ট, কত বড় আয়োজন হতে পারে। যদিও সবাই তো সেখানে থাকবে না, ঈদের তো ছুটিতে বেশিরভাগই চলে যাবে, কিন্তু অনেকেই থাকবে। এখন বিশ্ববিদ্যালয়ে পয়লা বৈশাখ বা নানান অনুষ্ঠানে খাওয়া খাওয়ার আয়োজন হয়, সেটা নোটিশ দেওয়া হয়, সবাইকে ব্যক্তিগত দাওয়াত দেওয়া হয় না, আম দাওয়াত দেওয়া হয়। কিন্তু শিবির যেটা দিয়েছে খাস দাওয়াত। যারা উসুল ফিকহ জানেন, যারা আম খাস পড়েছেন তারা বুঝবেন যে শিবির খাস দাওয়াত দিয়েছে। এভাবে সবাইকে খাস দাওয়াত এবং উন্নত খাবারের জন্য পয়লা বৈশাখ বা বিভিন্ন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় হলগুলোতে সবাইকে খাওয়ানো হয়, কিন্তু সেখানে কারচুপি হয়। 5 লাখ টাকা বাজেট হলে 2 লাখ টাকা খাওয়ায়, 3 লাখ টাকা শিক্ষক শিক্ষার্থী ছাত্রলীগ মিলে মেরে দিত, আর বিএনপির আমলে ছাত্রদল মেরে দিত। আর এখানে উন্নত খাওয়ানো হবে, যেরকম খাবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অতীতে বিশ্ববিদ্যালয়ে বসে খেয়েছে কিনা সন্দেহ আছে। এতে চমকে উঠবেন না, তাহলে চমকে উঠবেন কিসে? একটা ছাত্র সংগঠন না সরকার? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেটা কখনো পারেন 1921 সালের পর থেকে, এবার ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির করছে, আরো কত কিছু করছে, বৃক্ষরোপণ করছে, সব শিক্ষার্থীদেরকে ঠান্ডা পানি খাওয়ানোর মেশিন স্থাপন করে দিয়েছে প্রত্যেকটা বিল্ডিং এ, ছাত্রী হল থেকে শুরু করে ছাত্র সব জায়গায়। এক একটা হলে যদি 3টা বিল্ডিং থাকে 3টে বিল্ডিং এ দিয়েছে, যাতে শিক্ষার্থীরা চাইলেই ঠান্ডা পানি খেতে পারে। এর মানে এটা তো প্যারালাল সরকারের মতো শিবির, একটা মিলিটারি অর্গানাইজেশনের মতো সুশৃঙ্খল। কোথায় টাকা পায়? আল্লাহর পক্ষ থেকে আসে। এই ছেলেরা যখন ঠান্ডা পানি বসানোর উদ্যোগ নেয় বা কোরবানির উদ্যোগ নেয়, বা এই যে ইফতার করিয়েছে কোটি টাকার মতো প্রায়, তো কত টাকা কিভাবে ইফতার করাবে এরা জানে না। এরা এই উদ্যোগ নিয়েছে একদিন ইফতার করাবো, এটা ছড়িয়ে পড়েছে। ছাত্রদল সেক্রেটারি আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলেছে, মুহূর্তের মধ্যে আমি দায়িত্ব নিয়ে বলছি, শিবির এই রমজানে মাত্র একদিন ইফতার করানোর সিদ্ধান্ত নিয়েছে, একদিন ইফতার করাই। প্রত্যেকদিন ইফতার করানোর কোনো সিদ্ধান্ত নেয়নি, কিন্তু একদিন ইফতার করানোর পরে অটোমেটিক্যালি টাকা এসেছে যে প্রত্যেকদিন ইফতার করাও তোমরা, কত টাকা লাগবে আমি দিব, আমরা দিব। এটাকে বলে আল্লাহ সাহায্য। পরিকল্পনা করে একদিনের, পেরে যায় 30 দিনের। বাজেট করে 1 লাখ, খরচ করতে পারে 2 লাখ, আর সবাই বাজেট করে 10 লাখ, খরচ করে 2 লাখ, আর বাকিটা খায়। দিস ইজ শিবির। 1 লাখ টাকা বাজেটে 2 লাখ টাকা খরচ করে, আল্লাহর পক্ষ থেকে আসে। লোকজনের সামনে আওয়ামী লীগ বিএনপি গিয়ে আওয়ামী লীগ বিএনপির নাম দিয়ে চাঁদাবাজি শুরু করেছে, মিলিটারিরা কিছু বলে না। বিভিন্ন জায়গায় টেন্ডারবাজি, চাঁদাবাজি, হত্যা, খুন, ধর্ষণ, বাড়ি ঘরে আগুন, টেন্ডারবাজি, এহেন কোনো অপরাধ নাই যে বিএনপি করছে না। ঠিক আছে, যখন বিএনপি এই কাজগুলো করছে না ঠিক তখন তারা কি বলছে? তখন তারা একের পর এক দোষগুলো দিচ্ছে কাকে? ডক্টর মোহাম্মদ ইউনূসকে। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির দায়িত্বটা কার? একজন সরকার প্রধান তিনি কখন আইন শৃঙ্খলা পরিস্থিতিতে ইন্টারভিন করেন? যখন তার মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নিয়োজিত মন্ত্রণালয় ফেল করে। এখন এখানে যদি ষড়যন্ত্রকারী থাকে ওয়াকার, জেনারেল ওয়াকার, দর্শকবৃন্দ মন খুলে শুনেন, চক্ষু খুলে আমার একটা কথা শুনেন। বিটিআর পিলখানায় 2009 সালের 25শে ফেব্রুয়ারি যখন হত্যাকাণ্ড ঘটে, তখন 46 ব্রিগেড তারা অ্যাসাইন করলো 17 বেঙ্গলকে আইন শৃঙ্খলা ওই সেনাবাহিনীর 57 জন অফিসারদেরকে সেভ করার জন্য, বিদ্রোহ দমন করার জন্য করেছে। তো এখন ওটার দায়িত্ব কার ছিল? 17 বেঙ্গলের দায়িত্বটা কার ছিল? 46 ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাকিমের। হাকিম কি করেছে? সাথে সাথে 17 বেঙ্গলকে অ্যাসাইন করেছে। হাকিম ওইখানে একটা জিনিস ভুল করেছে। সেই ভুলটা কি ছিল? হাকিমকে যে মুহূর্তে ওয়াকার বলেছে আপা ভিতরে যেতে নিষেধ করেছে, ওই মুহূর্তে সাথে সাথে ওয়াকারকে সাসপেন্ড করে অন্য আরেকজন মেজরকে 17 বেঙ্গলের কমান্ড দেওয়া উচিত ছিল। এটা ছিল ব্রিগেডিয়ার জেনারেল হাকিমের ব্যর্থতা। আমি যদি ব্রিগেডিয়ার হাকিমের জায়গায় হইতাম, যে মুহূর্তে ওয়াকার বলেছে আপা ভিতরে যেতে নিষেধ করেছে, ওই মুহূর্তে আমি ওয়াকারকে রিপ্লেস করতাম। ব্রিগেডিয়ার হাকিম সেটা করতে ব্যর্থ হয়েছে। এটা আলাদা একটা সাবজেক্ট, এটা নিয়ে আমি এখন কথা বললাম না। কিন্তু আপনাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি ওয়াকার কি করেছে, ওই যে পিলখানায় গিয়ে মেজর অবস্থায় ওখানে একটা অ্যাক্টিং সিএ হিসাবে 17 বেঙ্গলকে নিয়ে জাস্ট মীর জাফরের মতো হাত পা গুটিয়ে বসেছিল। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যখন চিন্তা করেছে মিলিটারিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিবে, মিলিটারি প্রধান যে ডক্টর মোহাম্মদ ইউনূস কি এটা চিন্তা করেছে? এই ওয়াকারের রেকর্ডে আছে সে মেজর থাকাকালীন অস্ত্র হাতে নিয়ে
17 বেঙ্গলের শত শত সোলজার নিয়ে এসে দাঁড়ায়ছিল, সে কোনো কাজ করে নাই। এই ধরনের একটা সেনাপ্রধানকে কি করে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়? এই সাবজেক্টটা কি উনি রিবার্ট করেছে? এই সাবজেক্টটা কি ডক্টর আসিফ নজরুল রিবার্ট করেছে? এই সাবজেক্টটা কি তারা আলাপ আলোচনা করেছে? এই সাবজেক্টটা কি নিয়ে তারা চিন্তা করেছে যে জেনারেল ওয়াকার সঠিক সময় 57 জন অফিসারের জীবন বাঁচাতে একটা অ্যাসাইনমেন্ট নিয়ে পিলখানায় ঢুকতে ব্যর্থ হয়েছে, সেই ওয়াকার পুরো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করবে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে, এই ভরসাটা তাকে কে করতে বলেছে? দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তা অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।